আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব হচ্ছে দশম নিবন্ধনের স্কুল পর্যায়ের কোশ্চেনগুলো সমাধান করব। প্রথম কোশ্চেন দেওয়া আছে, মুনাফার হার 8% হলে 500 টাকার 4 বছরের মুনাফা কত? এটা আমাদের অঙ্কে বের করতে বলছে মুনাফা। তাহলে আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে আমরা জানি মুনাফার হার বের করার জন্য একটা সূত্র ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে আই সমান পি আর এন। আমরা জানি আইতে হচ্ছে মুনাফা, পিতে মূলধন, আরতে হার, এনতে সময়। তাহলে আমাদের অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে হচ্ছে মুনাফার হার 8%, আসল দেওয়া আছে 500 টাকা, সময় দেওয়া আছে 4 বছর। আমাদের বের করতে হবে মুনাফা। মুনাফা কত টাকা এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে বসাই পি, মূলধন কত দেওয়া আছে? মূলধন দেওয়া আছে 500 টাকা, আর দেওয়া আছে কত পার্সেন্ট? 8%। তাহলে 8% যেহেতু আছে তাহলে নিচে হচ্ছে আপনার 100 হবে, গুণ সময় কত দেওয়া আছে, আর এন এর মান হচ্ছে 4। তাহলে আমরা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা। তাহলে আমাদের কত থাকে? 5 8 40 গুণ 4, 4 4 16, 160 টাকা। মুনাফা বের হলো কত টাকা? মুনাফা বের হলো আমাদের হচ্ছে 160 টাকা। তাহলে আমাদের অঙ্কে কি চাইছে? মুনাফাই চাইছে। তো এখানে অপশন কততে দেওয়া আছে? মুনাফা 160 টাকা, গ। সঠিক অ্যান্সার গ। যে ক্রয় মূল্য 350 টাকা হলে 12% লাভে বিক্রয় মূল্য কত? আমাদের বের করতে বলতেছে যে বিক্রয় মূল্যের পরিমাণটা আমাদের বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে, কিন্তু 12% লাভে বিক্রয় করছে, লসে না। 12% লাভে, 12% লাভে বিক্রয় করছে। 12% লাভে বিক্রয় করলে 100-তে 12 টাকা লাভ করছে, তাহলে তার বিক্রয় মূল্য 112 টাকা হবে। আমরা যে সাধারণ একটা নিয়ম জানি, ঐকিক নিয়ম, ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে লাভে বিক্রয় মূল্য, কিন্তু যেটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 112 টাকা। যেহেতু যদি 12% লাভে বিক্রয় করছে, 100 টাকা ক্রয় মূল্য ছিল, লাভ করছে 12 টাকা, তাহলে বিক্রয় মূল্য তার 112 টাকা। অতএব অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আসে এইবারটা ক্রয় মূল্য, মূল অঙ্কে ক্রয় মূল্য ছিল 350 টাকা। ক্রয় মূল্য 350 টাকা হলে, 350 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের আসে তাহলে 350 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আমাদের পুরোটা, এটা সলিউশন করতে হবে। শূন্য শূন্য কেটে দিলাম, থাকে 10, এটা 5 দ্বারা কাটলে 2, 5 সপ্তাহ 35। এইটা যদি 2 দ্বারা আমরা কাটি, দুইটা যদি 112 কে কাটি, 5 5 থাকে 6, 56। তাহলে আমরা 112কে যদি 2 দ্বারা কাটি, 56। তাহলে থাকতেছে আমাদেরকে 56 গুণন 7, 6 সপ্তাহ 42-এ 2, হাত থাকে 4, 5 সপ্তাহ 35, 35 আর 4-এ 39। এটাই আমাদের বিক্রয় মূল্য। অপশন 392 টাকা কোন অপশনে আছে সেই অপশনটাই সঠিক হবে। আমরা কতে কিন্তু নাই, অপশন বাদ, অপশন বাদ। অপশন গতে আছে 392 টাকা, অপশন গ সঠিক, এটাই আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্কে বলা আছে লাভ ক্ষতির হিসেবে, লাভ ক্ষতির হিসেবে
এখানে 1 2 3 তিনটাতে তথ্য দেওয়া আছে, তথ্যর ভিত্তিতে নিচের অপশনগুলো আমরা সঠিক করব। তাহলে লাভ ক্ষতির হিসাবটা কিভাবে প্রকাশ করা যায়? এখানে বলা আছে লাভ বা ক্ষতি শতকরায় প্রকাশ করা যায়। লাভ ক্ষতি কিন্তু অবশ্যই শতকরা প্রকাশ করা যাবে, লাভও আপনি শতকরা দেখানো যায়, ক্ষতিটাও শতকরা দেখানো যায়। তাহলে এখানে আমাদের প্রথমটা যেহেতু লাভ ক্ষতি শতকরা প্রকাশ করা যায়, প্রথমটা কিন্তু ঠিক, আমাদের প্রথম অপশনটাই হচ্ছে ঠিক। দ্বিতীয় অপশন দেখি আমরা, 200 টাকা 10% ক্ষতি হলে, ক্ষতির পরিমাণ 10 টাকা। তাহলে এখন এখানে দেখো 200 টাকা 10% ক্ষতি হলে, 10% ক্ষতি মানে 100 টাকা 10 টাকা ক্ষতি, 100 টাকা 10 টাকা ক্ষতি হবে, তাহলে 200 টাকা ক্ষতি হবে 20 টাকা। কিন্তু এখানে বলতেছে ক্ষতির পরিমাণ 10 টাকা, তাহলে এটা তো সঠিক না, এইটা সঠিক না, ভুল। তাহলে ভুলটা আমরা ক্রস করে দিলাম। তৃতীয়তে বলা আছে 10% লাভে 500 টাকা পণ্যের বিক্রয় মূল্য 510 টাকা। তাহলে এখানে 10% লাভে 100 টাকা লাভ করছে 10 টাকা, তাহলে 500 টাকা সে লাভ করবে কত টাকা? 500 টাকা লাভ করে 5 10 50 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য হবে 550 টাকা। কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 510 টাকা, সুতরাং এইটাও ভুল, এইটাও ভুল। তাহলে আমরা দেখবো এই যে ওপরের তথ্যের আলোকে নিচে কোনটি সঠিক। তাহলে অপশন ক খ গ ঘ। তাহলে এখানে কতে আছে রোমান সংখ্যায় নাম্বার 1, এই নাম্বার 1টাই ঠিক, এই নাম্বার 1টাই ঠিক, কিন্তু এই দুইটা আমাদের ক্রস করে দিয়েছে, এটা তো হবে না, কারণ ভুল তথ্য দিয়েছে ওনারা, এটাও ভুল আছে, এটাও ভুল আছে। তাহলে ক উত্তরটা আমাদের সঠিক এবং ক আমাদের সঠিক অ্যান্সার। নাম্বার ওকে বলা আছে 7জন লোক একদিনে একটি কাজের এত অংশ করতে পারে। 7 দিনে 1জন লোক ওই কাজের ওই কাজের কত অংশ করতে পারবে? তাহলে আমাদের এই যে এই ঐকিক নিয়মে অঙ্কটা করলে খুব সহজে সমাধান করা যাবে। ঐকিক নিয়মের নিয়মটা হচ্ছে যে সেই কাজের অংশ আমরা অবশ্যই ডান পাশে রাখবো আর বাম পাশে রাখবো যেই অংশগুলো থাকে যেটার সাপেক্ষে কাজের অংশটা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কে দেখি, তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে আসবে। তাহলে 7জন লোক একদিনে একটি কাজের এত অংশ করে, তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি 7জন লোক একদিনে 7জন লোক একদিনে একটি কাজের একটি কাজের 1/7 অংশ অথবা 7-এর 1 অংশ কাজ করে। তাহলে আমরা এখানে বের করতে বলছে 7 দিনে 1জন লোক, লোকের পরিমাণ 1 হবে, তাহলে এখানে লোকের পরিমাণ 7 আছে, আমরা 7-এর নিচে 1জন লোক দেবো, কিন্তু এখানে দিন আছে 1, এখানে 1 দিন আছে, 1 দিন। তাহলে আমরা এই 1 দিন যেহেতু 1 দিন আছে, কিন্তু এখানে 1জন লোক ওই কাজের কত অংশ করতে পারবে? 7 দিন। তাহলে আমরা এই 7টা 1 দিনের নিচে দিয়ে দেবো। তাহলে প্রথমত আমরা জানি যে একজন লোক একদিনে একটি কাজের কত অংশ? তাহলে 7জন লোক একদিনে এত অংশ করে, একজন লোক কিন্তু কম করতে পারবে, কারণ লোকের পরিমাণ কমে গেলে কাজের পরিমাণ অবশ্যই কমে যাবে। তাহলে 1/7 7-এর 1 অংশ, যেহেতু 1জন লোক করে কাজের পরিমাণ কম, তাহলে এই 7 দ্বারা ভাগ হবে, এই 7 দ্বারা আমাদের ভাগ হবে। তাহলে আমরা এখানে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা লব এটা হর, তাহলে এইটা স্বাভাবিক সংখ্যায় লিখতে হবে, ভগ্নাংশে তুলে দিতে হবে। তাহলে এত এর নিচে এদের নিচে 1 আছে আমার কাল্পনিক, সেই 1টা উপরে যাবে, স্বাভাবিক সংখ্যায় লিখলে 7টা নিচে আসবে। তাহলে আমরা জানলাম যে একজন লোক একদিনে ওই কাজের এত অংশ করতে পারে, তাহলে লোকের পরিমাণ কিছু, লোকের পরিমাণ 1জন ঠিক আছে, এখানে 1জন লোকে আছে, এখানে লোক 1জনে আছে, কিন্তু দিনের পরিমাণ 7। তাহলে আমরা আবারও বলতে পারি 1জন লোক 7 দিনে ওই কাজের কত অংশ করতে পারবে? তাহলে 1 দিনে যদি এত অংশ করে, 7 দিনে অবশ্যই বেশি করবে, দিন বেড়ে গেছে, 1 দিনে যে কাজ করবে 7 দিনে কাজের পরিমাণ আরো বাড়বে। তাহলে ঠিক আমরা 7 দিনে যে কাজটি করবে সেইটা আমরা পাবো 1/7 গুণন 1, এটা গুণের পরিমাণ, যেহেতু কাজ বেশি করে তাহলে গুণ হবে। তাহলে আমরা এই 7 কেটে দিলাম, থাকে
1/7 অংশ, 1/7 অংশ, এটাই আমাদের উত্তর হবে। তাহলে অপশন কতে, খতে এবং গতে, ঘতে কি আছে? সঠিক অপশনটা আমাদের আছে গতে, 1/7 অংশ বা 1/7 এটার সাথে আমাদের এইটা মিল আছে। সুতরাং সঠিক অপশনটা হবে গ নম্বর। অঙ্কে বলা আছে 150 এর 10% কত? তাহলে আমরা তো এটা অনেক ছোট অঙ্ক, আমরা জানি 150 এর মানে কি গুণ 10%, মানে উপরে 10%-এর 100 নিচে। তাহলে আমরা এই শূন্য কাটা দিলাম, এই শূন্য কাটা দিলাম। তাহলে আমরা কি পেলাম? 150 এর 10% পেলাম আমরা 15। অ্যান্সার 15 কত আছে? ঘ। এটাই আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী অঙ্ক 6 নম্বর। এই অঙ্কে বলা আছে যে 1/4, 3/16, 9/20 এর সাধারণ গুণিতক নিচের কোনটি? তাহলে আমরা এই যে ভগ্নাংশ, এটা 1/4 ভগ্নাংশ, এই তিনটা ভগ্নাংশের গণিতক বের করবো। আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যার গণিতক বের করছি, এবার ভগ্নাংশের গণিতক, লব এবং হরের, লবের যদি গণিতক বের করতে হবে তাহলে আমাদের লবের লসাগু যদি করি আমরা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে হরের কিন্তু লসাগু আর হবে না, হরের লসাগুর বিপরীত থাকে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অঙ্কটা আমরা বোর্ডে করি। এখানে 1/4, 3/16, 9/20, তাহলে এখানে লব 1 আছে, হর আছে 4, তাহলে এখানে লব 3, হর 16, লব 9, হর 20। তাহলে আমরা এই লবের বের করবো গুণিতক, যেহেতু আমাকে বের করতে বলছে গুণিতক কত, এই গুণিতকটা আমরা বের করবো। তাহলে এই গণিতক বের করার সময় আগে লবের গণিতক বের করবো। লবটা আমাদের কি আছে এখানে? 1, 3, 9। তাহলে এর গণিতক বের করার নিয়ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করার দুইটা পদ্ধতি, এটা জ্যামিতিক পদ্ধতি। এই জ্যামিতিক পদ্ধতি সবচেয়ে সোজা হয়। তাহলে এখানে 3 দিতে হবে, 1, 3 1 3 1 3, 3 3 9। তাহলে এখানে আমরা পেলাম এই 3 আর 3, 3 3 9। তাহলে লবের গণিতক আমরা পেলাম 9। তাহলে লবের গণিতক এখানে আমরা যে গণিতক পেলাম 9, লবের গণিতক 9 পেলাম আমরা। কিন্তু এই পাশে তার লবের পর থাকে হর, তাহলে হরের কি আমরা এই লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব না? যদি লবের যেহেতু লসাগু বের করছি আমরা, কিন্তু হরের লসাগুর বিপরীত থাকে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে হরটা আছে কি 4, হর আছে 4, 16, 20। তাহলে এইটার বের করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে একই জিনিস, এই গরিষ্ঠ সাধারণ বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মধ্যেই সে ভাগ যেতে হবে। যে সংখ্যা আপনি পাশে নেবেন তার প্রত্যেকটা মধ্যে ভাগ যেতে হবে। এখানে যদি 2 নেওয়া যায় তাহলে 2 2 4, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 20কে ভাগ করলে বাড়ায় 10। তাহলে এখানে আবার কি নেওয়া যায়? এখানে কিন্তু 2 নেওয়া যায়। 2 নিলে 2 1 2, 4 2 8, 10, 2 দ্বারা ভাগ করলে 5। তারপরে কোনো সংখ্যা নেওয়া যায় কিনা? এখানে 2 নিলে 4 এর মধ্যে যাবে, 5 এর মধ্যে যাবে না, 5 নিলে 5 এর মধ্যে যাবে, 4 এর মধ্যে যাবে না, অর্থাৎ পরের ঘরটা আমাদের ক্রস। একই নিয়মে এটা বের করছি আমরা লসাগু, আর এটা লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর এইটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু। নিয়ম দুটো একই, কিন্তু এটা সম্পূর্ণ শেষ করতে হবে, অর্থাৎ সর্বশেষ উপাদানটাও নিতে হবে। আর এখানে সর্বশেষ উপাদান যেটা দিয়ে ভাগ করব আমরা, সেইটা প্রত্যেকটা সংখ্যার মধ্যে থাকতে হবে। তাহলে এখানে 2 প্রত্যেকটার মধ্যে আছে, এখানে 2 প্রত্যেকটার মধ্যে আছে, কিন্তু এখানে যে সংখ্যা এলেন এই দুটো সংখ্যার মধ্যে কখনো যাওয়া সম্ভব হবে না। অর্থাৎ তারপরে আর এর সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমরা এটা পেলাম কত? এই গসাগু পেলাম আমরা 2 × 2 4। তাহলে ঠিক আমরা হরের গসাগু পেলাম 4, তাহলে এটা আমরা লব লিখছি, এটা হর লিখবো 4। তাহলে এইটা আমরা কার মধ্যে আছে? এইটা আছে অপশন ঘর মধ্যে, সঠিক অপশনটাই হবে আদৌ। 7 নম্বর অঙ্কের সমাধান আমরা দেখব এখন। 25:81 দ্বিভাজিত অনুপাত কোনটি? আমরা কি জানি দ্বিভাজিত অনুপাত মানে আমরা জানি এই সংখ্যাগুলোর বর্গমূল কত। তাহলে আমরা বের করি 25-এর বর্গমূল কত হবে? 25√81 এটাকে বর্গমূল করলে বের হয় 5:9। এটাই আমাদের অ্যান্সার। তাহলে কোন অপশনে আমাদের এটা আছে? অপশন খ তে আছে, এটাই অ্যান্সার আমাদের। অঙ্ক নম্বর 8।
8-এ কি বলা আছে যে দুটি সংখ্যার যোগফল 56 যদি সংখ্যা দুটির অনুপাত 3:1 হয় তবে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে আমাদেরকে দুটি সংখ্যা বের করলেই তার গুণফল বের করা যাবে। তাহলে দুটি সংখ্যা বের করতে হবে, যোগফল দেওয়া আছে কিন্তু বের করার জন্য এখানে আমাদের অনুপাত দেওয়া আছে। কত অনুপাত? 3:1। এই অনুপাতে আমাদেরকে যোগফল থেকে সংখ্যা দুটি বের করব। তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যা কি বলা যায়? তাহলে প্রথম সংখ্যা লেখার সময় যে অনুপাত দেওয়া আছে 3:1, তাহলে অনুপাত রাশি দুটির যোগফল, এই যোগফল দ্বারা মূল সংখ্যার যে যোগফল একে ভাগ করতে হবে। তাহলে আমরা 56 ভাগ এই 3 আর 1 যোগ করলে হয় 4, আমরা ডাইরেক্টলি 4 লিখে দিলাম গুণন। তাহলে আমরা বের করবো যদি প্রথম সংখ্যার অনুপাত আছে 3, তাহলে এখানে গুণ 3 দিতে হবে। তাহলে এখানে পাওয়া যাচ্ছে 1 4 4 16 14, 3 14 42। তাহলে আমরা প্রথম সংখ্যাটা পেলাম 42। অনুরূপভাবে দ্বিতীয় সংখ্যাটাও বের করবো আমরা। দ্বিতীয় সংখ্যা, তাহলে অনুপাতের যোগফলটা কত আছে? 4। তাহলে মোট সংখ্যা দুটার যোগফল হচ্ছে 56। তাহলে দ্বিতীয় সংখ্যার অনুপাত আছে 1, এখানে গুণ 1, তাহলে 4 14 56। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা পেলাম 14। তাহলে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা, যেহেতু বলা আছে দুইটি সংখ্যার গুণফল নিচের কোনটি হবে, তাহলে আমরা প্রথম সংখ্যা পেলাম 42, দ্বিতীয় সংখ্যা পেলাম 14। এই 42 আর 14 গুণ করলে 588। অপশনগুলোর মধ্যে ঘ নম্বর অপশনে 588 আছে, এটাই সঠিক অ্যান্সার। 9 নম্বর অঙ্ক ধারার অঙ্ক। এখানে বলা হচ্ছে প্রথম পদ 1 প্লাস দ্বিতীয় পদ 1/3, তৃতীয় পদ, তারপর অসংখ্য পদ আছে। এখানে অসংখ্য পদ থাকলেও এখানে বলছে ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত, অর্থাৎ তারা 5টি পদ পর্যন্ত লিমিট করছে, 5টি পর্যন্ত গেছে পদ। তাহলে 3 নম্বর পদ দেওয়া আছে, চতুর্থ পদ, পঞ্চম পদ, এই পদ যেটা আসবে তাহলে 5টি পদের সমষ্টি কত? এই সমষ্টি বের করা যায় আমাদের দুইভাবে, একটা গুণাত্মক ধারার সূত্র দিয়ে আর একটা ধারার সূত্র ছাড়াই। সেইটা একটা অসাধারণ টেকনিক প্রয়োগ করতে হয়। আমি প্রথমত সূত্র দিয়ে বের করবো। ধারাটা আমাদের যেহেতু গুণাত্মক ধারা, এই ধারাটা গুণাত্মক বুঝবো কিভাবে? প্রথম পদ 1, দ্বিতীয় পদ 1/3, অর্থাৎ দ্বিতীয় পদকে 1 দ্বারা ভাগ করলে যা থাকবে এইটা অনুপাত। গুণাত্মক ধারা প্রথমত অনুপাত ব্যবহার করা হয়। অনুপাতটা বের করার নিয়ম অনুপাত। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদটা কি ছিল? দ্বিতীয় পদ ছিল 1/3। 1/3 হয় দ্বিতীয় পদ। প্রথম পদটা কি? প্রথম পদ ছিল 1, এখানে আমরা 1 পেলাম। তাহলে এইটা সমাধান করলে 1/3 হয়। তাহলে ধারাটির সাধারণ অনুপাত বাড়ালো 1/3, আর সাধারণ অনুপাত পেলাম 1/3। তাহলে সাধারণ অনুপাত 1/3 পেলাম। প্রত্যেকটি অনুপাত আছে এখানে 1/3, কিন্তু এখানে গুণাত্মক ধারা হয়। গুণাত্মক ধারা একটা সূত্র আছে, যেই সূত্র এ গুণন সমষ্টির সূত্র গুণাত্মক ধারা এ গুণন। তাহলে এই অনুপাত যখন 1-এর চেয়ে কম হবে তখন 1 থেকে এই 8টা মাইনাস করতে হবে। যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে 8 থেকে, অর্থাৎ অনুপাত থেকে 1 মাইনাস করতে হবে। কিন্তু এখানে যেহেতু অনুপাতটা 1-এর চেয়ে কম আছে, 1/3 মানে 1-এর চেয়ে কম, তাহলে আমরা 1 থেকে মাইনাস করে দেবো। আগে আমরা সূত্রটা লিখি, দেখার পর দেখি। যেহেতু এখানে পাওয়ার বলা আছে যে, আর হচ্ছে অনুপাত, পদ সংখ্যা 5, এই পদ সংখ্যা 5 থাকায় r⁴n 1 মাইনাস r। তাহলে আমরা এটা হচ্ছে সমষ্টি গুণাত্মক ধারার সমষ্টির সূত্র। তাহলে আমরা এর মান বসাবো, আর এর মান বসাবো। এর মান আমরা কি আছে অঙ্কে দেওয়া আছে 1 গুণন
আর এর মান কি আছে? আর এর মান আছে অনুপাত, যেটা আমার দেওয়া থাকবে না, আর এর মান অনুপাতটা আমার বের করতে হবে 1/3। আর এর মান 1/3, ওপরে পাওয়ার n টু আর টু দি পাওয়ার n, তাহলে n এর মান এখানে বসবে পদ সংখ্যা, nটা পদ সংখ্যা বলা আছে 5টি, তাহলে n সমান আমরা 5 ধরতে পারি। তাহলে n এর মান 5 স্থাপন করলাম। তাহলে নিচে থাকে আমাদের 1/1 মাইনাস r। তাহলে এইটা আমরা সমাধান করব 1 গুণন, তাহলে 1/3 ওপর আছে, এই n এর মান আমরা বসে দিলাম 5। তাহলে এই 1/3 এখানে 3 আছে 5টা আর 1ও আছে 5টা, তাহলে 1 5টা গুণ করলে 1ই হবে, 3 5টা গুণ করলে 1 হবে না। 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাহলে 3 একে 3, 3 3 কে 9, 3 9 27, 3 7 81, 3 81 দ্বারা গুণ করলে আমরা এভাবে লিখতে পারি যে 81 গুণন 3, 3 একে 3, 3 আসতে 24, 243। তাহলে আমরা একেবারে এখানে 243 মানটা বসে দিলাম, 243। তাহলে 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3। তাহলে এই অঙ্কের সমাধানটা এখানে, এটা লব, এর নিচে হর নাই, হর এক ধরতে হবে, আর এটা ভগ্নাংশ আছে, লব আর হরের লসাগুটা বের করতে হবে। তাহলে আমরা এখানে 1, এটা এর নিচে 1 আছে আর 224, এর লসাগুটা হয় 243। তাহলে এর নিচে 1 আছে, এটার নিচে আছে 243, লসাগু করলে 243। তাহলে 1 দিয়ে 243 ভাগ করলে 243, তাহলে মাইনাস এই 243, এই 243 দুটো ভাগ করলে 1, 1 আর 3 লসাগু 3। 1 এর নিচে 1 আছে, এই 1 দ্বারা 3 ভাগ করলে 3ই হবে, 3 মাইনাস 3 আর 3 ভাগ করলে 1। এই 243 থেকে 1 মাইনাস করলে 242, নিচে আছে 243 লব আর হর। এই 3 থেকে 1 মাইনাস করলে থাকে 2, নিচে আছে 3। তাহলে আমরা এখানে এই ভগ্নাংশ লব হয়ে আছে, আবার এই হরেও ভগ্নাংশ হয়ে আছে, লবেও ভগ্নাংশ, হরেও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যায় দেখতে পারি 1a1 242 ভাগ 243 গুণন। তাহলে এই ভগ্নাংশটা আমরা যদি স্বাভাবিকই লিখতে যাই, তাহলে ভগ্নাংশের বিপরীত হবে, এই হর হবে লব, লব হবে হর, এতটুকু। এই 3 দ্বারা একে গুণ করা যাবে, 3 আসতে 24, 3 একে 3 81, পুরোটা কাটলে 81। 2 দ্বারা 242 ভাগ করলে 121, এটা আমাদের অ্যান্সার হবে। এইটা যে অপশনের মধ্যে আছে সে অপশনটাই সঠিক উত্তর। অপশন কর মধ্যে আছে 121/81, এই ক নম্বর সঠিক উত্তর। অঙ্ক নম্বর 10, এটা বীজগণিতিক সমাধান। 3টা রাশি ছিল x² - y², x + y² x³ + y³ এর গসাগু কত? তাহলে 3টা রাশি থেকে গসাগু বের করব, 3টা রাশির মধ্যেই যে সংখ্যাটার অবস্থান থাকবে সেটাই আমাদের গসাগু হবে। প্রথম রাশি কি আছে? x² - y² x + y ইন্টু x মাইনাস ওয়াই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি। দ্বিতীয় রাশি আছে x + y², তাহলে এটার উপর স্কোয়ার আছে, পুরো সংখ্যা 2 বার লিখতে হবে, মানে স্কোয়ার মানে তো 2, x + y ইন্টু x + y। তৃতীয় রাশি x³ + y³ x³ + y³ a³ + b³ এর সূত্র প্রয়োগ করতে হবে, x + y ইন্টু a² মাইনাস xy + y²। 3টা রাশি থেকে এমন একটা সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে যেই সংখ্যাটা 3টা রাশির মধ্যে অবস্থান করছে। প্রথমত x + y, এখানে x + y, x + y, এখানেও x + y, x + y পরপর 3টা রাশির মধ্যে বিদ্যমান,
তাহলে এর গসাগুটা আমাদের বের করা যাবে। গস গ সা গু এক্স প্লাস ওয়াই। অপশনের মধ্যে যেটা আছে এক্স প্লাস ওয়াই সেটা আমাদের সঠিক অপশন হবে। অপশনটা আছে এক্স প্লাস ওয়াই খতে, খ নম্বরের সঠিক অপশন বা সঠিক অ্যান্সার। 11 নম্বর অঙ্কে বলা আছে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় করতে হবে কার? রুট এম প্লাস 1/√m ইকুয়াল 2 হলে রুট এম মাইনাস 1/√m সমান কত? আমাদের এই পক্ষ বা এই রাশির মানটা বের করতে হবে। এই রাশির মান আমরা দুইভাবে বের করতে পারবো, সূত্র দিয়েও বের করতে পারবো, এবং এই রাশিকে স্কোয়ার করে বর্গ করলেও বের করতে পারবো, অথবা এম এর একটি কাল্পনিক মান ধরলেও আমরা এই রাশির মান বের করতে পারবো। আমি দুইটা ভাবে দেখাবো, একটা সূত্র প্রয়োগ করে একটা কাল্পনিক মান ধরে। এইটার সমান এত, অতএব প্লাস 1/√m ইকুয়াল 2। এই রাশিকে আমরা বর্গ করি, বাম পক্ষ ও ডান পক্ষ বর্গ করলে দুই পক্ষকে বর্গ করতে হবে, বর্গ করি। বর্গ করলে দুই পাশে বর্গ করতে হবে, ব্র্যাকেট প্রয়োজন হয় না, স্কোয়ার দিলাম। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, যেটি আমার লেখা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এটা মান নির্ণয়ের ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 4 এ বি, এই সূত্র প্রয়োগ করলে এর সঠিক অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে এর জায়গায় আছে √m, এ বা √m, এ মাইনাস 1/√m হোল স্কোয়ার প্লাস 4 ab অথবা √m ইন্টু 1/√m। তাহলে এই এখানে গুণ আছে, উপরে গেলে কাটা যাবে, এটা কাটা যায়, শুধু 4 থাকে, ইকুয়াল কাটা যাওয়ার পর শুধু 4 থাকে, বাম পাশে থাকে 2 দোকানো 4 √m মাইনাস 1/m রুট, বাম পাশে আছে 4, 4টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, 4 এর আগে আছে প্লাস, পার করলে ডান পাশে নিয়ে গেলে মাইনাস হবে, এইটা 4 আমরা এখানে নিলাম, আর এটার আগে প্লাস আছে, পার করলে মাইনাস √m মাইনাস 1/m রুট স্কোয়ার ইকুয়াল 4 4 বিয়োগ করলে 0, 4 4 বিয়োগ করলে আসবে 0। এর উপর স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমরা এর পাশে বাম পাশে দেব, 0 স্কোয়ার, 0 বর্গ কিন্তু 0 হবে, 0 ঘন 0 হবে, √m মাইনাস 1/m রুট ইকুয়াল 0 বর্গ, অর্থাৎ 0 রুট করে ফেলি আমরা, 0 রুট করলে 0 হবে, একবারে 0 বসা দিয়ে অঙ্ক সমাধান পাওয়া যাবে, একবারে 0। তাহলে এই পক্ষের মানটা কিন্তু আমরা 0 পাচ্ছি, √m মাইনাস 1/√m মাইনাস 1/√m এর মান 0। চারটা অপশনের মধ্যে 0 যেখানে থাকবে সেটা আমাদের সঠিক অপশন, এটা আমাদের অ্যান্সার। পরের অঙ্ক 12 নম্বর, এখানে মান নির্ণয় করতে হবে। a ইকুয়াল √3 প্লাস √2 হলে a কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স 1 প্লাস a ইনভার্স 3 এর মান কত? আমাদের মান বের করতে হবে, এই রাশিটুকুর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই রাশির মান আমরা নির্ণয় করার জন্য এখানে a কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স 1 প্লাস a ইনভার্স 3, এখানে a কিউব আর এখানে a ইনভার্স 3, এই দুটা, এই পদ আর এই পদ আমরা একত্রিত লিখবো, a কিউব প্লাস a ইনভার্স 3 থাকলো কোন পদ? এইটা এইটা, প্লাস 3a প্লাস 3
এ ইনভার্স 1। তাহলে এই এ ইনভার্স 3 বা এ ইনভার্স 1, এ ইনভার্স 3 এটা যদি আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড এ কিউব, এ ইনভার্স 1 এটাও লিখতে পারি 1 ডিভাইডেড এ। এটার ব্যাখ্যা এরকম বা এটার বিষয়টা এরকম, এ আমরা ঠিক রাখলাম, মাইনাসের কারণে ভাগ, উপরে 1 থাকে, এই 3টাকে আমরা এর পাওয়ার করে দিলাম। এরপর আমরা এ কিউব প্লাস এ 1 এখন এ কিউব প্লাস এই দুটা পদের মধ্যে কমন আছে 3, দুইটা পদের মধ্যে আছে 3 কমন নিতে হবে। কমন নেওয়ার পর এ ইনভার্স লেখা যায় 1 ডিভাইডেড এ। এটা একটা বির ঘর। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে 1 এখন এর মান কিভাবে পাবো, এ ইকুয়াল √3 প্লাস √2। তাহলে এ প্লাস 1 এখন এ এর মানটা আমরা এটা বের করেছি, এটা স্থাপন করি। এ প্লাস 1 এখন এর মান হচ্ছে 2√3 উপরে পাওয়ার কিউব মাইনাস 3, এটা কাটা যায়, তাহলে 3 থাকে। এর মান আমাদেরকে 2√3 প্লাস এর মান আমাদেরকে 2√3। তাহলে আমরা 1 এ প্লাস 1 এখন এর মান এখানে পেলাম, এখানে বসে দিলাম, তারপর পাওয়ার আছে 3, উপর পাওয়ার 3 দিয়ে রাখছি, মাইনাস এ 3 ঠিক রাখছি। এ কাটা গেছে, থাকে 1, এ 1 এ 3 গুণ করলে 3 কে 3, এটার মান আমরা পেলাম 2√3 বসে দিলাম, এই প্লাস এখানে ঠিক রাখলাম, এই 3 এখানে ঠিক রাখলাম, তারপরে এইটার মান পেলাম, এখানে মান বের করছি আমরা 2√3 গুণন 2√3। তারপর সাধারণ ক্যালকুলেশন, এই 2 এর উপর পাওয়ার আছে 3, 3টা 2 গুণ করলে হয় 8। তাহলে এখানে থাকছে যে গুণন 3√3 মাইনাস 3 × 6√3 প্লাস 3 × 6√3, এখানে মাইনাস 6√3 প্লাস 6√3 মাইনাস 6√3 প্লাস 6√3। তাহলে এটা প্লাস মাইনাসে কাটা যায়, অথবা বিয়োগ করে দিলেন 0 হয়ে গেল। তাহলে থাকলো 3 আসে, এই 3 দ্বারা 8 দ্বারা 3 গুণ করলে 3 আসছে 24√3 0, এটা কাটার মান 0 অথবা মাইনাস করলে 0 হয়ে থাকে। তাহলে 24√3, এই 24√3 আমাদের 24√3 যে অপশনের মধ্যে থাকবে সেটা আমাদের সঠিক অপশন হবে। 24√3 দেখতেছি আমি সর্বশেষ ঘ নম্বরে 24√3, এটা আমাদের সঠিক অপশন। 13 নম্বর অঙ্কে বলা আছে যে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 আর পুরোটার উপর ইনভার্স করছে 1, এর মান কত? 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 পুরোটার উপরে আবার ইনভার্স 1। ইনভার্সটা লেখা যায় ভাবে 1 ডিভাইডেড এ বা 1 এখন এ, তাহলে 2 এর উপর ইনভার্স আছে, লেখা যাবে 1 ডিভাইডেড 2। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 2 প্লাস এটা ওই রকম করে লিখতে পারি 1 ডিভাইডেড 5 ব্র্যাকেট পুরোটার উপরে ইনভার্স 1। 2 আর 5 এর লসাগু কিন্তু 10, এই 2 দ্বারা 10 ভাগ করলে 5, উপরে 1 আছে, 5 1 কে 5 যোগ 5 দ্বারা 10 ভাগ করলে 2, উপরে 1, 2 1 কে 2, 7 নিচে 10 ইনভার্স 1। তাহলে ইনভার্স লেখার সময় লিখে দিয়েছে যে কোনো ইনভার্স লিখতে গেলে 7 ডিভাইডেড 10 ইনভার্স 1, তাহলে হবে 1 ডিভাইডেড 7 ভাগ 10, ইনভার্সের অঙ্কটা এভাবে লেখা যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 7 ডিভাইডেড 10, এটা লব, আর এই দুইটা লব আর হর মিলে হচ্ছে হর। তাহলে স্বাভাবিকভাবে লিখতে গেলে 1 গুণন লব আছে হরে যাবে, হর থাকলে লবে আসবে, হর লবে যাবে, লব হরে আসবে, হর আছে 10 লবে যাবে, লব আছে 7 হরে আসবে, 10 1 10 ডিভাইডেড 7, এটা আমাদের সঠিক অপশন হবে। এটা অপশন আমরা দেখি এখানে 10 ডিভাইডেড 7 অপশন খ নম্বরে আছে, 10 ডিভাইডেড 7 থাকায় খ নম্বর অপশনটা সঠিক। অঙ্ক নম্বর 14 সূচকের অঙ্ক ছিল।
সূচকের অঙ্কের প্রথমে বলা আছে a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c, c টু দি পাওয়ার z ইকুয়াল a হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। অর্থাৎ চারটা অপশনের মধ্যে একটা সঠিক আছে, সেটা সূচকের অঙ্ক। আমরা এখান থেকে এই পক্ষলেও অঙ্ক করা যাবে, এই পক্ষলেও করা যাবে, এই পক্ষলেও করা যাবে। আমরা এখান থেকে এই পক্ষলে অঙ্কটা সমাধান করব। c টু দি পাওয়ার z, c টু দি পাওয়ার z ইকুয়াল a, বা তাহলে এখানে সির মান দেওয়া আছে, সির মান অঙ্কে দেওয়া আছে, সির মান অঙ্কে দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখানে ডাইরেক্টলি বি, সির জায়গায় বি বসাবো, বি টু দি পাওয়ার ওয়াই আছে। তাহলে ওয়াই জেড পাওয়ার পাওয়ার গুণ করলে পাওয়ার পাওয়ার গুণ করছে, ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড, অথবা জেড ওয়াই, জেডে লেখা যাবে, থাকলো সমান এ। বা এখানে বির মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে এখানে, বির মান দেওয়া আছে এখানে, কি মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স গুণ একবার লিখলাম এক্স ওয়াই জেড ইকুয়াল এ। এটা আমি গুণ অবস্থা যদি লিখি এক্স গুণন ওয়াই গুণন জেড, তিন এক্স ওয়াই গুণ এক্স গুণন ওয়াই গুণ জেড গুণ করলে এক্স ওয়াই জেডই হবে। এই জন্য আমি একত্রিত এক্স ওয়াই জেড লিখেছি। তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ। এটা আমরা যে চারটি অপশনের মধ্যে যে অপশনে পাবো সেটা আমাদের সঠিক হবে। চারটি অপশনের মধ্যে দেখা যাচ্ছে ঘ অপশনে এ ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আছে, এই ঘ অপশনটাই সঠিক হবে, ঘ অপশনটাই আমাদের সঠিক। 18 নম্বর অঙ্কে কি দেওয়া আছে আমরা দেখি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সঠিক অ্যান্সার খ আছে। 19 নম্বর, 19 নম্বরে বলা আছে সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? আমরা জানি সমকোণী ত্রিভুজ সমান সমকোণী ত্রিভুজ সমান 90 ডিগ্রি। এখানে দেওয়া আছে একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অপর কোণ অবশ্যই 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে 60 আর 30 কত হলো 90, তাহলে 90 ডিগ্রি হলেই আমাদের ওটা হবে সমকোণী ত্রিভুজ। অ্যান্সার আমাদের ক, এটাই আমাদের অ্যান্সার। পরের অঙ্ক কি দেওয়া আছে? পরের অঙ্ক আমরা দেখি। পরের অঙ্ক দেওয়া আছে আপনার 50 ডিগ্রি এর পুরো কোণ কোনটি? অপশনে দেওয়া আছে 130 ডিগ্রি, 220 ডিগ্রি খ, গতে দেওয়া আছে 40 ডিগ্রি, ঘতে দেওয়া আছে 310 ডিগ্রি। পুরুষ কোণ সমান আমরা কি জানি? পুরুষ কোণ হচ্ছে, আমরা একটা শর্ট টেকনিক দেখি, পুশ পুশ, পথে হচ্ছে পূরক আর দন্ত শব্দ হচ্ছে সম্পূরক। সম্পূরক পূরক কোণ হবে এটা 90 ডিগ্রি হলে সেটা হবে পূরক কোণ, আর সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি হলে সেটা হবে সম্পূরক কোণ। তাহলে আমাদের কি আছে? 50 ডিগ্রি এর পূরক কোণ কোনটি? তাহলে যদি 90 ডিগ্রিতে পূরক কোণ হয় তাহলে এখানে 50 আছে, তাহলে 90 থেকে আমরা 50 বাদ দিই, 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি হবে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার, তাহলে 40 ডিগ্রি হবে অ্যান্সার। গ সঠিক উত্তর, এটা আমাদের অ্যান্সার। 21 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুইটি সরল রেখা পরস্পর সমপতিত হলে সমাধান সংখ্যা কত হবে? দুইটা সরল রেখা, একটা সরল রেখা আরেকটা সরল রেখা ভিতরে অবস্থান করলে এর সমাধান পাওয়া যাবে কিনা সেটা আমাদের দেখতে হবে। একটা সরলরেখা অঙ্কন করলাম, আর একটা সরলরেখা এ বি কাল্পনিক সরলরেখা, আরেকটি সরলরেখা অঙ্কন করলাম। এই রেখাটা অর্থাৎ এ বি রেখার মধ্যে এই সরল রেখাটা পতিত হবে। কিভাবে পতিত হয় আমরা দেখে দিচ্ছি। ক্রমান্বয়ে এই রেখাটা ক্রমান্বয়ে এর ভিতরে অবস্থান করবে। এ বি রেখা, আর এটা আমরা ধরছিলাম এ বি সি ডি, এ বি সি ডি। তাহলে এই রেখা ক্রমান্বয়ে ঠিক এই সিডি রেখা এ বি রেখার মধ্যে পতিত হয়। দুইটা রেখার ভেতরে অর্থাৎ এ বি রেখার ভেতরে সিডি রেখা এমনভাবে যেহেতু অঙ্কে বলা হচ্ছে যে পরস্পর সমপতিত, পরস্পর সমানভাবে সমপতিত, সমান দৈর্ঘ্যভাবে পতিত হলে এর সমাধান সংখ্যা কত হবে? এখানে কোনো সমাধান সংখ্যা পাওয়া যায় না, একটা সরল রেখার কোনো সমাধানই নেই।
আরেকটা সরলরেখা এর মধ্যে ঢোকলে কোনো সমাধানই নেই, আরেকটা সরলরেখার মধ্যে ঢোকলে কোনো সমাধানই নেই। তাহলে সহজে আমরা জানতে পারি কোনো সমাধান নেই, সমাধান সংখ্যা নেই। পরের অঙ্ক 22, চিত্রের মান নিচে চিত্র দেওয়া থাকবে কোশ্চেনে। চিত্রে এক্স ওয়াই এবং ডাব্লিউ জেড দুটো সমান্তরাল সরলরেখা, দুটাই সমান্তরাল সরলরেখা। পি কিউ তাদের ছেদক, পি কিউ তাদের ছেদক, ছেদ বলতে এটা কৌণিকভাবে ছেদ করতে হবে, তাদের ছেদক। সেক্ষেত্রে এ কোণ বি কোণ, এ কোণ দেওয়া আছে এখানে, বি কোণ চিত্রে দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল চিত্রগতভাবে। বি কোণ এর মান নিচের কোণটি হবে। এই বি কোণের মান এ কোণের মান কত? এখানে আমরা সরলরেখা অঙ্কন করি। এই রেখাটা একটা 180 ডিগ্রি কাটে, এখানে 180 ডিগ্রি থাকে। এই সরল রেখা এখানে অঙ্কন করা হয়েছে, এখান থেকে এই বি কোণ কাটছে, কিন্তু এই পাশের কি পরিমাণ কোণ ছিল, এই কোণ এর পাশে যা, অর্থাৎ আরেক সরল রেখায় এর কোণের পরিমাণ দেখানো হয়েছে। এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ এই পাশের কোণ যেটা হবে, আরেক পাশের কোণকে একান্তর কোণ বলা হয়। এই বি কোণ ও এ কোণ মিলে 180 ডিগ্রি, বি কোণ ও এ কোণ মিলে 180 ডিগ্রি হয়ে থাকে। এখানে বি কোণ আমরা দিলাম, এখানে আমরা এ কোণ দিলাম, তাহলে বি কোণ ও এ কোণ মিলে 180 ডিগ্রি কোণের পরিমাণ হয়ে থাকে। এই কোণ যতটুকু ঠিক এখানে কোণ ততটুকু, যেটাকে বলা হয় একান্তর কোণ। এই কোণ যতটুকু হবে এই কোণ ততটুকু হবে, এই বি কোণ যতটুকু হবে এর অপর পাশে যে কোণ আছে এই কোণ ততটুকুই হবে। তাহলে বি কোণের সাথে এই পাশের কোণ কত কত ডিগ্রি থাকবে? বি কোণ এই পাশের কোণ এই কোণ যেটা হবে এই কোণ সেটা হবে। এই কোণ দেওয়া ছিল কোশ্চেনে, এখানে এই কোণটা আমরা কেটে নিলাম। তাহলে এই সরলরেখা একটা কোণ তৈরি করলে 180 ডিগ্রি হয়। দুই কোণের পরিমাণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি যে অপশনে থাকবে সেটা সঠিক অপশন। অপশন গ তে 180 ডিগ্রি, গ ছিল সঠিক অপশন। অঙ্ক নম্বর 23, চিত্রে ত্রিভুজ এবিসি এর দুইটি বাহুর দৈর্ঘ্য এ এবং বি, বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা। সেক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে। কোশ্চেনের চিত্র দেওয়া থাকবে, যে চিত্র আমরা এ বি এবং এসি, এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের এই এসি কোণ বি পরিমাণ এবং বিসি কোণ এ পরিমাণ, যেটা বলা হচ্ছে যে এ এবং বি বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ। তাহলে এ বাহু এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা, অন্তর্ভুক্ত কোণ থিটা। সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? যদি ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকে এবং একটা কোণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা আলাদা হবে। আগের যে সূত্র আমরা পড়েছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ত্রিভুজের, কিন্তু এই ক্ষেত্রে থিটার পরিমাণ কোণের পরিমাণ দেওয়া আছে এবং দুইটা বাহু দেওয়া আছে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু একটা আলাদা ধরনের লিখতে হবে। ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ, যে দুটা পরিমাণ বাহু, যে দুই বাহুর পরিমাণ দেওয়া আছে, এই এসি বাহুর পরিমাণ বি এবং বিসি বাহুর পরিমাণ এ গুণন এ গুণন বি, এসি বাহুর পরিমাণ বি এবং বিসি বাহুর পরিমাণ এ গুণন বি। তারপর লিখতে হবে সাইন থিটা, এই থিটার মান যেটা থাকবে সেটা বসাতে হবে, এবং চিত্রে শুধু থিটার মান, থিটা দেওয়া আছে সেটার মান দেওয়া নাই, সাইন থিটা শুধু ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল কত তা বলেনি। তাহলে এই সূত্রটা যে অপশনের মধ্যে আছে সে অপশনটাই সঠিক। অপশন কতেই দেওয়া আছে হাফ গুণ অবস্থায় রাখছে এ বি সাইন থিটা, ক অপশনটা সঠিক। অঙ্ক নম্বর 24, বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? বৃত্তের একটা সূত্র আছে, যে সূত্র আমাদের ব্যাসার্ধ ব্যবহার করতে হয়, সেই ব্যাসার্ধই দেওয়া আছে এখানে 5, ব্যাসার্ধই দেওয়া আছে 5। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার, 8টায় ব্যাসার্ধ পাই আর স্কোয়ার, 8টা আমাদের মান দেওয়া আছে অঙ্কে 5, ব্যাসার্ধ স্কোয়ার থাকে স্কোয়ার পাই 5 5 25, দুইটা 5 গুণ করতে হলে 25 পাই। অপশন 25 পাই, যে অপশনে থাকবে সেটাই সঠিক। অপশন ঘতে ছিল সঠিক অপশন 25 পাই। অঙ্ক নম্বর 25, দশম স্কুল পর্যায়ে যে কোশ্চেন হয়েছিল তার সর্বশেষ অঙ্ক 25। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত?
বৃত্তের দুইটা কোণ পাওয়া যায়, কেন্দ্রে কোণ পাওয়া যায় এবং বৃত্তস্থ কোণ পাওয়া যায়, অর্থাৎ বৃত্তের চাপ, এই বৃত্তের চাপে যে কোণ পাওয়া যায় কেন্দ্রে তার ডবল কোণ পাওয়া যাবে। কেন্দ্রে যে কোণ পাওয়া যাবে বৃত্তের চাপে তার অর্ধ কোণ পাওয়া যাবে। আমরা চিত্র দিয়ে দেখি, এটা বৃত্ত আমরা অঙ্কন করলাম। তাহলে বৃত্তের বলা হয়েছে যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রে একটা কোণ আছে, এই কেন্দ্রস্থ কোণ 60°। তাহলে কেন্দ্রস্থ কোণ অঙ্কন করার জন্য আমাদেরকে বৃত্তস্থ কোণের প্রয়োজন। এখানে একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করি। এখানে বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। অঙ্কে বের করতে বলা হয়েছে বৃত্তস্থ কোণ কত। এই বৃত্তস্থ কোণের পরিমাণ বের করবো আমরা। কেন্দ্রস্থ কোণ যেটা বলা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ 60°, তাহলে কেন্দ্রস্থ কোণ এখানে 60° তৈরি করতে হলে একটা কোণ অঙ্কন করতে হবে। বৃত্তের কেন্দ্রে একটা কোণ অঙ্কন করলাম, এই কোণের পরিমাণ 60°। এই কেন্দ্রে যদি 60° থাকে তাহলে বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের চাপে কত ডিগ্রি পরিমাণ কোণ রয়েছে, এই চাপে যে কোণ রয়েছে কেন্দ্রে তার ডবল কোণ থাকবে বৃত্তস্থ। এটা আমাদেরকে সূত্রে মনে রাখতে হবে না, যদি চিত্রটা আমরা বুঝতে পারি যে কেন্দ্রস্থ কোণ যা হয় বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে, বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার ডবল হবে। তাহলে কেন্দ্রস্থ কোণে 60° দেওয়া, শুধু 60° দেওয়া আছে, বৃত্তস্থ কোণ হবে 30°। 30° হবে বৃত্তস্থ কোণ। কিন্তু আমরা বুঝবো কিভাবে? বোঝার জন্য এই কোণের পরিমাণ, এখানে কি পরিমাণ কোণ রয়েছে, এখানে ডবল হয়ে গেছে, এখানে একটা কাল্পনিক একটা কোণ তো দুই ভাগে ভাগ করলাম। তাহলে এই 60° দুই ভাগে ভাগ করলে এখানে 30°, এখানে 30°। এই 30°, এই কোণের পরিমাণ যতটুকু হবে এই কোণের পরিমাণ ঠিক ততটুকুই হবে। তাহলে আমরা সহজে বলতে পারি এখানে 30° কাটলাম, এখানে 30° কাটলাম। তাহলে এই কেন্দ্রে যদি ডবল কোণ থাকে, দুইটা বৃত্তস্থ কোণের পরিমাণ দ্বিগুণ থাকে কেন্দ্রস্থ কোণে, তাহলে কেন্দ্রস্থ কোণের দুইটা ভাগে ভাগ করলে 30°, তাহলে বৃত্তস্থ কোণ 30°। এক পরিমাণ নিলাম, দুইটা ভাগের এক ভাগ নিলাম 30°। 30° অপশনে যেটা সেটা অপশন সঠিক ছিল অপশন খ, খতে ছিল 30°।